আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাহিদ হাসান রিফাত। আপনারা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। তবে এই মুহূর্তে ওগুলো নিয়ে আর ভাবছি না। তো যেটা হলো যে আমি আম, আজকে করোনা ভাইরাস নিয়ে কথা বলতে আসছি। তো ব্যাপারটা আর হয়তো অনেক দিন আগে করা উচিত ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে মোটামুটি সব দিক দিয়ে তো এরা বলা হচ্ছে, সবাই জানে। কিন্তু গতকালকে আমি হঠাৎ করে রাস্তায় যাচ্ছি না, একটা লোকের সাথে এমনি এমনি কথা বলতে বলতে হঠাৎ বুঝলাম যে তার করোনা ভাইরাস সম্পর্কে কোনো আইডিয়াই নাই। তো এখন যে এরকম একটা মারাত্মক হাইলি ইনফেকশাস একটা ডিজিজ, সেটা সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে, তাহলে সেটাকে আপনি কিভাবে এটা কন্ট্রোল করবেন আমার মাথায় আসে না। তো গতকালকে থেকে একটু স্টাডি করলাম যে যদি মানুষকে কিছু হেল্প করা যায় এই করোনা ভাইরাস সম্পর্কে। হ্যাঁ, একটা হলো কোয়ারেন্টাইন আর একটা হলো আইসোলেশন। তো দুইটা জিনিসটা কি আমরা আগে একটু একটু জানি। প্লিজ সবাইকে বলছি কেউ ফোন দিয়েন না, দয়া করে একটু ফোন দেন না, কারণ একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কাজ করছি। আপনার ফোন দিয়েন না। আপনার ভালো না লাগলে আপনি অ্যাভয়েড করে দেন, কোনো সমস্যা না। আই হোপ আপনার যদি শুনতে চান আপনার লস হবে না, সেটা আমি কথা দিতে পারি। যে দুইটা ওয়ার্ড সবার আগে আমি দেখবো যে হোম কোয়ারেন্টাইন কি এবং হলো আইসোলেশন কি জিনিস, আমরা এটা সম্পর্কে একটু দেখি। দেখেন, একটা হলো কোয়ারেন্টাইন কি জিনিস। কোয়ারেন্টাইন শব্দের অর্থ হলো সঙ্গ নিরোধ, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের আলাদা থাকা, যাতে অন্য সুস্থ ব্যক্তির দেহে ভাইরাস সংক্রামিত না হয়। এটা হলো নর্মাল কোয়ারেন্টাইন একটা ডেফিনেশন। হোম কোয়ারেন্টাইন মানে কি, সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসার কারণে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। হোম কোয়ারেন্টাইন থাকার সময়কাল 14 দিন। এই 14 দিন নির্দিষ্ট সময়ের কাছ থেকে আলাদা, সবার কাছ থেকে আলাদা থাকতে হবে। স্কুল কলেজ উপস্থান এইসব জায়গা থেকে সব সময় আলাদা থাকতে হবে। আইসোলেশন একটা জিনিস আছে। আইসোলেশন হলো যে ভাইরাস শনাক্ত হয়েছে, যে মানুষ অলরেডি ডায়াগনোসড, যার ভাইরাস অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে এবং চিকিৎসাধীন আছে, এমন ব্যক্তি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সকলের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা, এইটা হলো আইসোলেশন। এখন আমাদের মানুষগুলো কোয়ারেন্টাইন কী জিনিস আর আইসোলেশন কী জিনিস এই জিনিসটাই বোঝে না। তো হয়তো সরকার চেষ্টা করছে, সারাদিন টিভিতে বিভিন্ন সার দেখছে, অ্যাড দিচ্ছে, অনেকে বলছে কোয়ারেন্টাইন। কিন্তু আমরা যদি সবাই মিলে আশেপাশে মানুষ, যেমন রিক্সা পোলার আছে একজন, তাকে যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে কোয়ারেন্টাইনটা কী জিনিস বা আইসোলেশনটা কী জিনিস, তাহলে হয়তো সে কিছুটা হইলেও সে সাবধান হবে। তো এখন এই কোয়ারেন্টাইন আইসোলেশন নিয়ে আমাদের আরও অনেক আলোচনা হবে। তো আমার মনে হয় যে এই যদি ডিজিজ সম্পর্কে আপনি ডিটেলস সব কিছু বুঝতে পারেন, যে ডিজিজটা কীভাবে উৎপত্তি হয়েছে, কীভাবে এটা রেসপিরেটরি ট্র্যাক বা পুরো হিমোডাইনামিককে উল্টাপাল্টা করে দিচ্ছে, কীভাবে এটা প্রিভেনশন করা যাচ্ছে, কী তার ট্রিটমেন্ট, এটা সম্পর্কে যদি আমরা সবাই একটু ক্লিয়ার কাট ধারণা পাই, তাহলে আই হোপ আপনারা কিছুটা হলো এর থেকে দূরে থাকতে পারবেন। চলুন আমরা একটু দেখি যে কীভাবে এটা এ সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করি। দেখেন, এটা হলো একটা করোনা ভাইরাসের স্ট্রাকচার, এমনিতে একটা ছবি, একটা করোনা ভাইরাস স্ট্রাকচার। আমাকে হয়তো অনেকে চিনেন। যাই হোক, পোর্স অ্যান্ড কনস অফ দ্য করোনা ভাইরাস। তবে দেখেন, করোনা মিন্স হলো গার্ল্যান্ড অথবা ক্রাউন, একটা ক্রাউনের মতো দেখতে করোনা ভাইরাসটা, এই জন্য এর থেকে নাম হয়েছে করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস হলো যে, করোনা ভাইরাস বলতে বেসিক্যালি অনেকগুলো ভাইরাস বোঝায়। যেই ভাইরাসের কিছু মিউটেশন ঘটে, মিউটেশন ঘটে ঘটে এক একবার এক একটা রোগ হয়, এক এক সময় এক এক মিউটেশন ঘটে, এক একটা জায়গায় এফেক্টেড হয়, এক এক সাইডে বেশি এফেকশন হয় ওই জায়গা। এই জন্য করোনা ভাইরাসের বিভিন্ন স্ট্রেন আছে। হ্যাঁ, তো একটা করোনা ভাইরাসে কী বলছে, সেট অফ ভাইরাস দ্যাট কজেস রেসপিরেটরি টাইপ অফ সিনড্রোমস। আর দেখেন, মিনিং অফ দ্য নেম ক্রাউন অলরেডি বলে ফেলছে। কোভিড-19 মানে হলো যে এই কোভিড-19টা হলো একটা অসুখের নাম। হ্যাঁ, কোভিড-19টা একটা অসুখের নাম, যেটা হলো যে সার্স করোনা ভাইরাস 2। আমরা জানি যে এর আগে একটা সার্স ছিল সম্পর্কে, যে সার্স করোনা ভাইরাস 2, সার্স ভাইরাসের সাথে তার অনেক সিমিলারিটি আছে, যে জন্য সার্স করোনা ভাইরাস 2 দেওয়া হয়েছে। এবং করোনা ভাইরাস 2 থেকে যে অসুখটা হয় সেটা না হলো কোভিড-19, করোনা ভাইরাস ইনভেটেড 19। হ্যাঁ, তারপর দেখেন কি হয়েছে, এটা একটা প্রাইমারি হোস্ট। ইনিশিয়ালি যে
হোস্টের বা যার কাছে প্রথমে এই অসুখটা ঘোরাফেরা করে, যে ভাইরাসটা ঘোরাফেরা করে, এটা একটা বাদুড় আর এটা হলো একটা পেঙ্গুলিন। পেঙ্গুলিন মানে হলো আমাদের যে বনরুই, একেবারে বিলুপ্ত প্রায় যেসব প্রাণী বনরুই, ওটা হলো পেঙ্গুলিন, তারপর থেকে মানুষের শরীরে আসছে। আবার একটু দেখি করোনা ভাইরাস ডিজিজ 2019, উহান চীন, ডিসেম্বর 2019, মানে ডিসেম্বরের 31 তারিখ করোনা ভাইরাসটা বের হয়েছে, ফার্স্ট আইডেন্টিফাই করা হয়েছে। এটা হলো SARS-2 ভাইরাস, ঠিক আছে, সিমিলারিটি SARS বাট নট ডিফারেন্ট ভাইরাস, অ্যানিমাল সোর্স পেঙ্গুলিনটা ধারণা করা হচ্ছে। আবার একই জিনিস। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু দেখবো যে করোনা ভাইরাস সম্পর্কে অনেকগুলো ডিজিজ অনেক সময় আউটব্রেক হয়েছে, যখন সবার আগে এই যে SARS, হ্যাঁ, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। দেখেন এটা বাদুর থেকে একটা সিভিয়ার, তারপর একটা মানুষ। দেখেন কেস ফ্যাটালিটি হলো 8,000 মানুষের মধ্যে 800 জনই মারা গেছে, তার মানে 10% কেস ফ্যাটালিটি, মানে কতজন মানুষ মারা গেছে। এগুলো মার্স। এটা দেখেন মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম 2012, এটা হয়েছে বাদুর থেকে, প্রথমে ক্যামেলে আসছে, ক্যামেল থেকে মানুষ, এবং 2500 মানুষের মধ্যে 8,050 জন মানুষ মারা গেছে, এবার 34%। দেখেন অনেক বেশি ডেথ রেট। এবার কোভিড-19 যেটা, সেটা হলো এই যে বাদুর থেকে পেঙ্গুলিনে আসলো, পেঙ্গুলিন থেকে দেখেন অলরেডি আমি তো আরো বেশি দেখছি, এটা আপনার 15 তারিখের স্ট্যাটিস্টিক্স, 5,735 জন মারা গেছে 53,500 জনের মধ্যে, তার মধ্যে হলো 3.7%। তার মানে দেখেন এগুলো কিন্তু ডেথ রেটটা অনেক বেশি, কিন্তু এটা ডেথ রেটটা কিন্তু কম্পারেটিভলি কম। কিন্তু আরেকটা জিনিস যদি দেখেন যে এদের ইনফেকশাস রেটটা কিন্তু অনেক কম, কিন্তু দেখেন এটা কিন্তু ইনফেকশনটা অনেক বেশি। এবং বলা হয় যে করোনা ভাইরাস যে এই যে কোভিড-19 যেটা, সেটা ডায়াগনোসিস আনডায়াগনোস থাকায় অনেক মানুষ আনডায়াগনোস থেকে যায়, যেটা নর্মাল ফ্লু, নর্মাল কাশি সর্দির মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু এই যে 5,735 জন দেখা যাচ্ছে, এরা কিন্তু ডায়াগনোসড কেস। এই ডায়াগনোসড কেস যারা মারা গেছে, মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু আনডায়াগনোসড অবস্থায় মারা যাচ্ছে। তার মানে দেখেন এই যে এই 1,53,517 জন বেসিক্যালি কিন্তু এরা ডায়াগনোসড কেস, কিন্তু আনডায়াগনোসড কেস বুঝতে পারছে এবার কত মানুষ আনডায়াগনোসিস অবস্থায় আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইনফেকশন রেটটা অনেক বেশি, মারা যাওয়ার রেটটা কিন্তু কম্পারেটিভলি অনেক কম অন্য দুইটা করোনা ভাইরাসের চাইতে। হ্যাঁ, এবার দেখেন একটা চার্ট দেখানো হয়েছে, এই চার্টটা দেখানো হয়েছে যে ফ্যাটালিটি রেট দেখেন 31 ডিসেম্বর 2019 থেকে ডায়াগনোসিসটা ফার্স্ট হয়েছিল, সেজন্য জানুয়ারি 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 16% মানুষ মারা গেছে। যতজন মানুষ এফেক্টেড হয়েছে তার 16% মানুষ মারা গেছে। দেখেন কিছু হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যালস আর ওভারহেড, কারণ কি এত বেশি মানুষ হসপিটালে হঠাৎ করে আসা শুরু করছে যে মানুষের একেবারেই ইকুইপমেন্টস ছিল না, অসুখ ছিল না, ডক্টররা প্রিপেয়ার ছিল না, সেজন্য অধিকাংশ মানুষ মারা গেছে। কিন্তু তারপর দেখেন গ্র্যাজুয়ালি কিন্তু এটা ডিক্রিজ হয়েছে, মানুষ বুঝতে পারছে ডিজিজ প্রসেসটা কি, অসুখটা কি, এটাকে কীভাবে কোয়ারেন্টাইন করা যায়, কীভাবে আইসোলেটেড করা যায় পেশেন্টগুলোকে, ডক্টরগুলোকে কীভাবে এনরিচ করা যায়, এগুলো চিন্তা করে কিন্তু বেসিক্যালি দেখেন যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা কমে গেছে। অলমোস্ট দেখেন যে ফেব্রুয়ারি, এই যে 10 তারিখ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 0.8% এই ডেথ রেট ছিল। কারণ কি ততদিনে তারা বুঝে গেছে, তারা বেটার ইকুইপমেন্টস নিয়ে আসছে, টেস্টিং নিয়ে আসছে, প্রসেসগুলো বুঝে ফেলছিল। আচ্ছা, দেখেন একটা নর্মাল ফ্লুতে ডেথ রেটটা হলো 0.1%, কিন্তু দেখেন করোনা ভাইরাসে কিন্তু ডেথ রেটটা কম্পারেটিভলি অনেক বেশি থাকে, এটা হলো 8 to 35 গুণ বেশি হয় নর্মাল ডেথ রেটে ফ্লু থেকে। এবার দেখেন নাম্বার অফ দ্য কেস, দেখেন যে ইনিশিয়ালি দেখা যাচ্ছে মাত্র জানুয়ারি 21 থেকে 30 এতটুকুর মধ্যে অল্প একটু নাম্বার ছিল, কিন্তু দেখেন মার্চ 9-এর মধ্যে নাম্বারটা চলে গেছে 1,09,578 জনে, এবং ডেথ রেটটা 3,800। এখন আরও আপনারা সবাই জানেন ফ্যাটালিটি রেটটা তো জানেনি, অলরেডি বলে ফেলে 3 পয়েন্টের সামথিং আশেপাশে ঘোরাঘুরি করছে। এবার দেখেন কেজ ফ্যাটালিটি রেট, দেখেন এই যে 0 থেকে 9 ইয়ার্স এর মাঝে কিন্তু একেবারে মৃত্যু হার একেবারে নাই, যদিও অনেক সময় শোনা যাচ্ছে মারা যাচ্ছে যারা কোমরবিড পেশেন্ট আছে, ডায়াবেটিস আছে, বাচ্চাগুলো যারা লাং ডিজিজ আছে, কিছু মারা যাচ্ছে, কিন্তু এখানে দেখানো হয় নাই। তারপর দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ছে, 50 থেকে 59 বছর 1.3, 60 থেকে 69%, 6 এবং 79 8%,
এবং দেখেন 80-র বেশি যারা তারা হলো সব চাইতে বেশি। এখন এই পার্সেন্টেজটা কোথায় বেশি? যাদের কোমরবিডিটি আছে, যেমন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কার্ডিয়াক ডিজিজ আছে, রেসপিরেটরি ডিজিজ আছে, ক্যান্সার আছে, এবং আরও যারা ইমিউনোসাপ্রেসিভ ডিসঅর্ডার আছে বা ইমিউনোসাপ্রেসিভ স্টেট আছে, যেমন প্রেগনেন্সি হতে পারে একটা ইমিউনোসাপ্রেসিভ, যে কোনো ক্রনিক ডিজিজ হতে পারে, ওদের মধ্যে পার্সেন্টেজটা বেশি। এবং দেখেন হার্ট ডিজিজ যাদের আছে তাদের হলো 10.5%, অনেক বেশি। আবার একটু দেখানো হলো যে অ্যান্ড লটস অফ কন্ডিশন, মানুষ যত বয়স্ক হতে থাকে তার কিন্তু এই কন্ডিশনগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। তো যত মানুষ বেশির দিকে যাবে এই জিনিসগুলো ইনক্রিজ করতে থাকে এবং তাদের ফ্যাটালিটি রেটটা কিন্তু ডে বাই ডে বাড়তে থাকে। হ্যাঁ, আবার দেখেন নাম্বার অফ দ্য নিউ কেসেস পার ডে বসে আস্তে আস্তে, ইনিশিয়ালি এটা দেখানো হয়েছে চায়নাতে আস্তে আস্তে হচ্ছে, অ্যাগ্রেসিভ টেস্টিং করা হচ্ছে, হাই ইকুইপমেন্টস অ্যান্ড স্টাফিং করা হচ্ছে, আস্তে আস্তে ইয়ে হচ্ছিল, মানে যেভাবে বাড়ছিল কমানো গেছে। এবার একটা ইনফেকশন যখন হবে মাইল্ড ইনফেকশন, 80%-এর বেশি ক্ষেত্রে মাইল্ড ইনফেকশন যেখানে কোনো সিমটম ডেভেলপ করবে না, কিন্তু আর যাদের সিমটম ডেভেলপ করে একদম কমন ফিচারগুলো হলো ফিভার হবে, কাফ হবে, সোর থ্রোট, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড আলটিমেটলি নিউমোনিয়া। হ্যাঁ, এবার যারা ডক্টর আছেন তাদের জন্য আমি বলছি যে নর্মাল মানুষ হয়তো শুনতে পারেন, কিন্তু ডক্টরদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। দেখেন একটা করোনা ভাইরাস বডিতে আসা দুইটা ওয়ে আছে, একটা হলো ফিকো ওরাল রুট আর একটা হলো আপনার রেসপিরেটরি ড্রপলেট দিয়ে আসবে, মানে শ্বাস স্নিজিং, কাশি হাঁচি এই সব জিনিস দিয়ে আসবে। একটা 3 থেকে মাঝে যদি কেউ থাকে তাহলে কিন্তু সে এফেক্টেড হতে পারে। এবং কি বলছে, যদি সারফেসে থাকে, যদি ধরেন আপনার হাঁচি দিয়ে কোনো একটা টেবিলের উপর হাঁচি দিলেন, এই হাঁচির উপরে যদি আপনার করোনা ভাইরাসটা থাকে সেটা 3 আওয়ার্স পর্যন্ত সার্ভাইভ করতে পারে, আই হোপ যতদূর জানি। তারপর দেখেন ফিকোরাল রুট মানে হলো ধরেন আপনি পায়খানা করলেন আনহাইজেনিক অবস্থায়, হাতটা ইউজ হলো, টিস্যু ইউজ করলেন, সেটা আবার ঠিকমতো ধুইলেন না, বাসায় আসলেন অন্যান্য যে কোনো সারফেসে ধরলেন, ওখানে আবার মানুষ ধরলো, ওখান থেকে আবার মুখে গেল, এই যে একটা ফিকোরাল রুট, এটাই হলো ফিকোরাল রুট। তার মানে দুইটা রুট পেয়ে গেলাম, একটা হলো রেসপিরেটরি ড্রপলেট আর একটা হলো ফিকোরাল রুট। যখন যাবে তারা লাং অ্যালভিওলে তাদের সবচেয়ে জায়গা, এবং অ্যালভিওলে যে টাইপ 2 নিউমোসাইট আছে যারা হলো সারফেক্টেন্ট প্রডিউস করে। আমরা সবাই জানি যে দুই ধরনের নিউমোসাইট থাকে, একটা টাইপ 1 আর একটা হলো টাইপ 2। তো সারফেক্টেন্ট যারা প্রডিউস করে তাদেরকে মেইনলি এরা এফেক্ট করে। হ্যাঁ, আচ্ছা দেখেন এরা যখন সারফেক্টেন্টে এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টরের সাথে এই কি বলে যে করোনা ভাইরাসে এই স্পাইকটা লেগে তারা কি করে, তারা বংশবিস্তার করে, ওটাকে বলে ট্রান্সলেশন, তাই তো? ওটা বংশবিস্তার করে। দেখেন এখানে পলিপ্রোটিন তৈরি হলো, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, তারপর তারা আবার কি করে ঠিক সেম পরিমাণ ভাইরাস, সেম দেখতে ভাইরাস, অনেক থাউজেন্ডস অফ ভাইরাস তারা ক্রিয়েট করলো। তো মানুষের ইমিউনিটি কাজ করে, ইমিউনিটির জন্য দেখেন ম্যাক্রোফেজ আসবে, ম্যাক্রোফেজ এসে কি করে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং T1 নেক্রোসিস ফ্যাক্টর আলফা, হ্যাঁ, এগুলো করে, এগুলোকে বলে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স। তো এদের অনেকগুলো ইফেক্ট আছে, পরে বলছি। তারপর দেখেন আবার এই ইনফ্লামেশনের জন্য নিউট্রোফিল আসবে, নিউট্রোফিল এসে এখানে একটা অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশন ক্রিয়েট করবে, যার জন্য অনেক ডেব্রিজ হবে, কি বলে যে এই সেলগুলো মারা যাবে, এখানে অনেক পাস ক্রিয়েট হবে, তা আলটিমেটলি আপনার এই অ্যালভিওলাটা ধ্বংস হয়ে যায়। আবার দেখেন কি হচ্ছে, এই যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স এগুলো ব্লাড ভেসেলে আসবে, তারা ইনফ্লামেশন ক্রিয়েট করে এই ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট করবে, ডাইলেট করে কি করবে, এই যে দেখেন লাং অ্যালভিওলাই এবং এই ব্লাড ভেসেলের মাঝে কিন্তু আপনার ফ্লুইডগুলো চলে আসবে। দেখেন আরেকটু দেখাই যে এই যে লাং অ্যালভিওলাই এবং এই ব্লাড ভেসেল এর মাঝে চলে আসবে, তার মানে এই দেখেন যদি এটা এই লাং অ্যালভিওলাই এবং ব্লাড ভেসেল মাঝে চলে আসে, দেখেন লাং অ্যালভিওলাই কিন্তু আর এক্সপান্ড করতে পারবে না। হ্যাঁ, এই যে দেখেন ফ্লুইড চলে আসলে লাং অ্যালভিওলাইগুলো আর এক্সপান্ড করতে পারছে না। আর কি বলছে, টাইপ 2 নিউমোসাইটকে তারা ধ্বংস করে। হ্যাঁ, টাইপ 2 নিউমোসাইটকে যদি তারা ধ্বংস করে তাহলে কিন্তু তারা এই যে সারফেস টেনশন, লাঙে যে সারফেস টেনশনগুলো আছে যেটা আপনার সারফেক্টেন্ট ঠিক করে রাখে, সেই সারফেক্টেন্টগুলো আর রিলিজ হতে পারবে না, তখন কিন্তু তাদের সারফেস টেনশন অনেক বেড়ে যাবে এবং লাঙের অ্যালভিওলাইগুলো কোলাপস করবে। তার মানে দুইটা কন্ডিশন হচ্ছে,
একটা হলো এই যে অ্যালভিউলার চারপাশে ইডিমা হচ্ছে, যার জন্য লাংগুলো অ্যালভিউলাগুলো এক্সপান্ড করতে পারছে না, আর একটা হলো অ্যালভিউলাগুলো কোলাপস করছে। আবার কি বলছি, ইনফ্লামেটরি সেলগুলো আসবে, নিউট্রোফিল আসবে, ওরা অনেক ইনফ্লামেশন ক্রিয়েট করবে, করে দেখেন এখানে দেখেন এটা একটা লাং অ্যালভিউলার ভিতরে আপনার এগুলো ডেড সেল, এগুলো সব ডেব্রিস। তারপরে এগুলো সব অ্যাকুমুলেটেড হয়ে আপনার কী হচ্ছে, একটা কনসলিডেশন হচ্ছে, কনসলিডেশন হয়ে আপনার নর্মালি গ্যাস এক্সচেঞ্জ করতে পারছে না। হ্যাঁ, তো দেখেন এই জন্য আপনার আলটিমেটলি কাফ হবে। তার মানে একটা সিমটম আমরা পেয়ে গেলাম যে পেশেন্টটার কাফ হবে। আবার দেখেন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 আমরা জানি ওরা হাইপোথ্যালামাসে যে কাজ করে, হাইপোথ্যালামাসে কাজ করে তারা কী করে, বডি টেম্পারেচারটা রাইজ করে, তারপরে ফিভার হচ্ছে। আবার দেখেন এই ইনফ্লামেটরি সাইটোকাইনসগুলো, আচ্ছা আরেকটা বলছি যে আপনার এখানে অ্যালভিউলাগুলো কোলাপস করছে, ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে, কেমোরেসিপিটি স্টিমুলেটেড হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে, আপনার হার্ট রেট বাড়ছে, আর রেসপিরেটরি রেটটা বেড়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি একসময় যখন আপনার হাইপার ভেন্টিলেট করবেন পেশেন্টের আপনার মেটাবলিক কী হবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে। ঠিক আছে, তারপর দেখেন যখন সাইটোকাইনগুলো আবার এখানে যাচ্ছে, এই যে ব্লাড ভেসেলগুলো, একটা ব্লাড ভেসেল একটা হার্ট, হ্যাঁ, এই ব্লাড ভেসেলগুলো সব ডাইলেট করবে। তার মানে আপনার ব্লাড ভেসেল যদি ডাইলেট হয় আপনার পেরিফেরিতে প্রচুর ইডিমা হবে, আর একটা আপনার পেরিফেরাল যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। যদি আপনার রেজিস্ট্যান্স না থাকে তাহলে আপনার ব্লাড প্রেশার কমে যাবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সও কমবে, আবার বসছে। আর ব্লাড প্রেশার কমে গেলে আপনার কী হবে, পারফিউশন ঠিক মতো সব জায়গায় আপনার ব্লাড সাপ্লাই যাবে না। যদি না যায় তাহলে ধরেন একটা আপনার ধরেন কিডনিতে গেল না ব্লাড, অ্যাডিকুয়েট ব্লাড গেল না, তখন কী হবে, কিডনি প্রথমে একটু নর্মাল রেনিন এনজিওটেনসিস সিস্টেম অ্যাক্টিভ করে মেনটেন করার চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি কিডনি ফেইলিয়ার হবে। হ্যাঁ, ক্রিয়েটিন বেড়ে যাবে, লিভারে চলে গেলে লিভার এফেক্টেড হবে। তো দেখেন আমরা আলটিমেটলি কী বলছি, একটা হলো যখন তার SRS হবে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হবে, আপনার কিডনি ফেলিয়ার হবে, লিভার ড্যামেজ হবে, তারপর আপনার হার্ট রেট বেড়ে যাবে, রেসপিরেটরি রেট বেড়ে যাবে, ফিভার হবে, কাফ হবে। এই জিনিসগুলো হলো মেইন সিমটম ইউজুয়ালি। তো দেখেন সিভিয়ার লাং ড্যামেজ, একটি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা সেপটিক শক হলো, এবং এটা মোস্টলি কাদের হয়, যাদের হলো 60 বছরের বেশি বয়স এবং স্মোকার, হ্যাঁ, প্রিভিয়াস মেডিকেল কন্ডিশন যাদের ছিল, ক্রনিক ডিজিজ। তো এখন দেখেন ট্রান্সমিসিবিলিটি বা কীভাবে ট্রান্সমিশন হয় সেটা সম্পর্কে একটু বলি, যে একটা মানুষ কাফ দিল, স্নিজিং হলো, তারপর আরেকটা মানুষের শরীরে গেল, সেটা যদি কোনো একটা কনফাইন্ড জায়গায় থাকে, সাপোজ আপনি যখন মোহাম্মদপুরের কথা চিন্তা করেন, যে ওই জায়গায় একটা লোক আসলো, লোক এসে কী করলো, ওই জায়গায় হাঁচি কাশি দিল, যে লোকটা আসলো তাকে বলা হয় ইম্পোর্টেড কেস। হ্যাঁ, তো ওই লোকটা ডিজিজ ছিল এবং যে এরিয়াটা আসলো মোহাম্মদপুর, সেখানে হলো কোনো আগে থেকে কোনো অসুখ ছিল না, নন এফেক্টেড এরিয়া, সেখানে যখন আপনি ইম্পোর্টেড কেসটা যাবে ওই জায়গায় এলাকার মানুষগুলো সব যেসব মানুষ তার সংস্পর্শে হবে তাদেরকে এফেক্ট করবে, এবং লোকাল ট্রান্সমিশন। হ্যাঁ, তো এখন আপনি যদি চান যে ওই মোহাম্মদপুর এলাকাটা যদি আপনার শাটডাউন করে দেন, আশেপাশ থেকে কোনো মানুষ ঢুকতে পারবে না, বের হতে পারবে না, তখন কিন্তু ওই অসুখটা শুধু ওই জায়গাটায় কনফাইন থাকবে, আর কোনো দিকে ছড়াবে না। ওই জায়গাটায় একসময় মানুষ ভালো হবে, কেউ সুস্থ হবে, কেউ অসুস্থ হবে, কেউ মারা যাবে, কিন্তু যখন ওই জায়গা থেকে কেউ বের হবে না তখন কিন্তু আর অসুখটা ছড়াবে না, একসময় অসুখটা ড্যামেজ হয়ে যাবে। কিন্তু ধরেন ওই মোহাম্মদপুর এলাকার মানুষজন যদি আপনি আইসোলেট না করেন বা তাদেরকে যদি আপনি কনফাইন না করেন, তখন কী করবো, ওখান থেকে ধরেন বিভিন্ন মানুষ বিভিন্ন স্কুলে পড়ে, সাপোজ একজন নটরডেম কলেজে পড়ে, তার মানে যদি সে নটরডেম কলেজে যায়, কলেজে সব মানুষকে এফেক্ট করে ফেলবে। কেউ ধরেন রাজুক কলেজে পড়ে, সে উত্তরা গেল, সব উত্তরা মানুষকে এফেক্ট করে ফেললো। হ্যাঁ, কেউ ধরেন চাঁদপুর গেল, চাঁদপুরের সব মানুষ, এই যে প্রতি মানুষগুলোকে এফেক্ট করে ফেলছে, এই জিনিসটাকে বলে কমিউনিটি ট্রান্সমিশন, যেটা বাংলাদেশে অলরেডি হয়ে গেছে। তো কী করতে হবে, আপনাকে কন্ট্যাক্টটা অন্য সব মানুষের সাথে কন্ট্যাক্টটা প্রিভেন্ট করতে হবে, তাহলে কমিউনিটি ট্রান্সমিশন প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা দেখেন একটা ইনকিউবেশন পিরিয়ড কত, 5 days বলা হয় যে আপনার বডিতে যখন ইনফেকশন আসবে, সেই সিমটম যতদিন পর্যন্ত অ্যাপিয়ার না করবে ততদিন পর্যন্ত আপনার ইউজুয়ালি ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। এখন বলা হয় যে ইনকিউবেশন পিরিয়ডে মানুষ এই ডিজিজটা স্প্রেড করতে পারে কিনা, অ্যান্সার হলো ইনকিউবেশন পিরিয়ডে মানুষটা স্প্রেড করতে পারে। সাপোজ আপনার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমি খুবই সুস্থ, আপনি দেখছেন কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভিতরে কিন্তু ওই জীবাণুটা ডে বাই ডে বংশ বিস্তার করতেছে, এবং সেই মুহূর্তে আপনি আমার সংস্পর্শে আসলে আপনার অসুখটা হবে। এবার দেখেন আমরা কয়েকটা বায়োস্ট্যাটিস্টিক্সে চলে যাব। এখানে দেখেন আর নট বলতে কি বোঝায়, দেখেন আর নট বলতে বোঝায় হলো রিপ্রোডাকশন রেশিও। এটা আমরা একটু ডিটেলস জানি, সরি। দেখেন এই জায়গায় যদি আমরা আসি,
দেখেন আমরা এখানে দুইটা জিনিস শিখবো, একটা হলো আর নট, একটা হলো রিপ্রোডাকশন রেশিও মানে হলো ডিগ্রি অফ স্প্রেডিবিলিটি, মানে কিভাবে ছড়াচ্ছে, আর একটা হলো সিরিজ ইন্টারভেল। এসআই মানে হলো সিরিজ ইন্টারভেল, আর নট মানে হলো ডিগ্রি অফ স্প্রেডিবিলিটি। ডিগ্রি অফ স্প্রেডিবিলিটি বলতে বোঝায় সাপোজ একটা মানুষ তিনটা মানুষকে এফেক্ট করতে পারে। সাপোজ এই একটা মানুষ, সে হলো তিনটা মানুষকে এফেক্ট করতে পারে। ফার্স্ট ডেতে সে কী করলো, ফার্স্ট যে মানুষটা সে তার তিনটা মানুষকে এফেক্ট করলো, তিনটা মানুষ কী করলো, সে আরও তিনজনকে করে এফেক্ট করলো, দেখেন 9 জন। এই 9 জন আবার তিনজনকে করে এফেক্ট করলো, দেখেন হলো 27 জন। এবার এরকম সাইক্লিক্যাল হারে বাড়তে থাকে। হ্যাঁ, আবার দেখেন কারো যদি কি বলে যে রিপ্রোডাকশন রেশিও যদি 1 বা 1.3 হয় বা খুব কম হয়, দেখেন একটা বার শুধু একটা মানুষকে এফেক্ট করতে পারে। আমরা কয়েকদিন ধরে ফেসবুকে খুব দেখছি যে ম্যাচের কাঠি জ্বালায় দিল, এক সিরিয়ালে ম্যাচের কাঠি দাঁড়ায় দিল। তো কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে অনেকে দেখা যাচ্ছে যদি ম্যাচের কাঠি একটা সরায় ফেলা হয় তাহলে দেখা যাচ্ছে যে ওইটা আর জ্বলছে না। কিন্তু আমার কাছে মনে হয় যে করোনা ভাইরাসের ক্ষেত্রে এটা টোটালি একটা ফলস চিন্তাভাবনা। কারণ দেখেন এইটা শুধু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটা ইউজুয়ালি একটা মানুষকে এফেক্ট করতে পারে, কিন্তু করোনা ভাইরাস সেটা না। বারবার বলছি যে দেখেন করোনা ভাইরাস রিপ্রোডাকশন রেশিও হলো 3, 2 থেকে 3 জন মিনিমাম সে এফেক্ট করবে। তো দেখেন আপনি যদি সেকেন্ড সাইকেলে চলে যান, আপনাকে কিন্তু দেখেন সেকেন্ড সাইকেলে চলে গেলে আপনাকে অনেক মানুষকে আইসোলেট করতে হচ্ছে, অনেক মানুষকে করতে হচ্ছে। কিন্তু দেখেন যে একটা ডিজিজ একটা মানুষকে যে এফেক্ট করে, আপনার থার্ড সাইকেলে গেলে শুধু একটা মানুষ, একে যদি সরায় দেন কিন্তু এই ডিজিজটা কিন্তু এর কাছে ট্রান্সমিট হবে না। কিন্তু যখন আপনি যদি সেকেন্ড সাইকেলে এই একটা মানুষকে সরাই দিলেন, ম্যাচের কাঠির কথা বলছি, যদি এটাকে সরায় দেন তাহলে কিন্তু কিন্তু এটাকে ট্রান্সমিট করে ফেলতেছে। সো আপনি বুঝতে পারছেন রিপ্রোডাকশন রেশিও কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস। নর্মাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেমন 1.3 আর করোনা ভাইরাসের 2 to 3। তার যদি একটা গ্রাফে চিন্তা করেন যে রিপ্রোডাকশন রেশিও যদি 1 হয়, একটা মানুষের সাপোজ 1 হচ্ছে, এটা যেন স্ট্রেট। তো আপনি যদি একটা মানুষকে শুধু আইসোলেট করে দেন তাহলে কিন্তু এটা কমে যাচ্ছে। কিন্তু যাদের রিপ্রোডাকশন রেশিও মোর দ্যান 1 চাইতে যাদের বেশি হয়, যেমন করোনা ভাইরাস, এটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। তার মানে রিপ্রোডাকশন রেশিও আপনার করোনা ভাইরাসে অনেক বেশি। আরেকটা হলো সিরিজ ইন্টারভেল বায়োস্ট্যাটিক্সে আরেকটা কথাবার্তা বলা হয় যে দেখেন ফার্স্ট যে লোকটা অসুস্থ হবে, সেই লোকটার ফার্স্ট যে সিমটমটা অ্যাপিয়ার হবে সেটা যদি ডে 1 হয়, এবং যেদিন তার সিমটমটা ডিসঅ্যাপিয়ার হবে সেটা হলো ডে 14। সাপোজ একটা কথা, একদিনে তার সিমটম অ্যাপিয়ার হলো, ডে 14 তার সিমটমটা সাবসাইডেড হলো। তার সংস্পর্শে যে আসলো, যেমন এটা হলো X2 সেকেন্ড কেস, তার সংস্পর্শে যে আসছিল সাবসিকুয়েন্টলি, তার দেখা গেছে প্রথম যে কেসটার ডিজিজ অ্যাপিয়ার করলো তার 3 থেকে 4 দিন পরে সেকেন্ড লোকটা যে সংস্পর্শে আসলো তার ডিজিআর অ্যাপিয়ার করলো। তো এখন দেখেন ফার্স্ট লোকটার ডিজিজ সিমটম অ্যাপিয়ার করা থেকে সেকেন্ড লোকটার সিমটম অ্যাপিয়ার করা যে গ্যাপটা থাকে, এটাকে বলে সিরিজ ইন্টারভেল। বোঝা গেছে? তো দেখেন সিরিজ ইন্টারভেল যার যত কম হবে সে অসুখটা তত বেশি ডেঞ্জারাস। দেখেন এখন একটা মানুষ, আমি সাপোজ একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে এফেক্টেড হয়েছে, আমার আশেপাশে যেসব মানুষ আছে আমি তাদেরকে একদিনের মধ্যে ইনফেক্টেড করে ফেলছি, পরের দিনই 2-3 দিন পরে তার ইনফেকশন অ্যাপিয়ার করলো, সিমটম অ্যাপিয়ার করলো। কিন্তু দেখা গেছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে এই সিরিজ ইন্টারভেলটা 5 থেকে 7.5 ডেজ। এটা আমাদের একটা ভালো খুশির সংবাদ হতে পারে যে এটা কিন্তু খুব আস্তে আস্তে ডিজিজটা ট্রান্সমিট করে, 5 থেকে 7 দিন। যদি এত বেশি এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে একদিনের মধ্যে যদি সবাইকে এফেক্টেড করে ফেলতো তাহলে কিন্তু এটা একদম উইদিন 7 ডেজের মধ্যে পুরো বাংলাদেশ ওয়াইড হয়ে যেত। কিন্তু দেখেন এটা কিন্তু অনেক লেন্দি সময় নিয়ে আস্তে আস্তে মানুষকে এফেক্ট করছে। তো দেখা যাচ্ছে এইটা একটা খুশির সংবাদ, কিন্তু এটা খুব দুঃখের সংবাদ। এটা দুঃখের সংবাদ কারণ হলো এটা অনেক মানুষকে এফেক্ট করতেছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু একজনকে এফেক্ট করছে, আবার এটা কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে অনেক সময় নিয়ে করছে, কিন্তু এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তো দুইটা ক্লিয়ার, একটা হলো সিরিজ ইন্টারভেল আর একটা হলো রিপ্রোডাকশন রেশিও, স্প্রেড ডিগ্রি অফ স্প্রেডিবিলিটি। তো দেখেন হাউ কুইকলি স্প্রেড আবার দেখানো হলো করোনা ভাইরাসের ক্ষেত্রে। আর নট রেশিও হলো 2:2। দেখেন এটা অনেক বেশি, একদম উপরের দিকে উঠছে, গ্র্যাজুয়ালি এক্সপোনেনশিয়ালি রাইজ করছে, এটাকে বলে এক্সপোনেনশিয়াল রাইজ। আর এটা দেখেন 1-এর বেশি যারা, তারা একটু এরকম উপরের দিকে আস্তে আস্তে বাড়ছে।
আর নট ওয়ান যারা তারা গ্র্যাজুয়ালি একটা নম্বর লাইন, এবং আর নট লেস দেন ওয়ান যারা তারা কিন্তু ডিক্লাইন করে যাচ্ছে। তার মানে আপনার আর নট 2.2 মানে খুব ডেঞ্জারাস কথা। তার মানে করোনা ভাইরাসের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা খুব বেশি স্প্রেড করে, হাইলি ইনফেকশাস। আচ্ছা ধরেন এটা ট্রিটমেন্টটা কি? এটা হলো যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন অথবা রিয়েল টাইম পিসিআর টেস্ট বলা হয়। ক্যান ডিটেক্ট স্মল অ্যামাউন্টস অফ আরএনএ, কী বলে যে ভাইরাল আরএনএ। এটা কিন্তু একটা কথা যে স্মল অ্যামাউন্ট যদিও করতে পারে, তবে এটা কিন্তু খুবই নন স্পেসিফিক বলা হয়। কি বলে যে নন সেন্সিটিভ মোস্ট প্রবাবলি, যে মাত্র 30 থেকে 70% ক্ষেত্রে আপনি এটা পজিটিভ হতে পারে। ঠিক আছে, সো আপনার কি বলে যে আরটিপিসিআর যে পজিটিভ আসে নেগেটিভ আসেই মানে আপনার করোনা ভাইরাস নাই, এটা কিন্তু আপনি বলতে পারেন না, কারণ কি এটা সবসময় ডিটেক্ট করে না। এই দেখেন নট ভেরি সেন্সিটিভ, তার মানে এই সবসময় বেশি সেন্সিটিভ না। তো এর বাইরেও আপনাকে যেটা খুব ভালো হিসাবে কাজ করে যেটা হলো চেস্ট সিটি। চেস্ট সিটি হলো যে ভাইরাল নিউমোনিয়া কয়েকটা ফাইন্ডিং আছে, সেই ফাইন্ডিং যদি আপনি পেয়ে যান এবং অন্যান্য ভাইরাস অসুখগুলো যদি আপনি এক্সক্লুড করতে পারেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি শিওর হতে পারবেন যে করোনা ভাইরাস হয়েছে। এবং সিমটমগুলো যদি আপনি কোরিলেট করতে পারেন, এটা প্রায় 95% ক্ষেত্রে সেন্সিটিভ। হ্যাঁ, লুক ফর আদার টেস্ট, এগুলো তো আমাদের নাই। এক্স করেন আপনাকে একটা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স পেতে পারেন। একটা হলো গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, যেমন এটা একটা ভাইরাস ইনফেক্টেড লাং জোন। এবং এটা যদি আমি যে সিটিএস চেস্টের কথা বলছিলাম, যে সিটি চেস্টে আপনার 3 ধরনের ফাইন্ডিং পাওয়া যেতে পারে। একটা হলো গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, দেখেন চেস্টে দেখা যাচ্ছে সিটিতে। একটা দেখেন ক্রেজি পেভিং প্যাটার্ন, মানে হলো যে একটা পেভিং মানে হলো একটা রাস্তা আর কি, যেমন পাকা রাস্তা, একটা পাকা রাস্তা। দেখেন কি হচ্ছে, এই যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্সগুলোর মাঝে এই দেখেন একটা থিকিনিং, এগুলো যে থিকিনিং এটা হলো ইন্ট্রালোভার সেপ্টাল থিকিনিং। দেখেন এই যে থিকিনিংটা এভাবে চলে যাচ্ছে, তার মানে একটা পাগল পাকা রাস্তা বলা যেতে পারে, যার কোনো ঠিক ঠিক না, এক এক সময় এক এক দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো হলো যে করোনা ভাইরাসের ক্ষেত্রে লাং ডিজিজগুলোতে চেস্ট সিটিতে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আর একটা কনসিডারেশন হইতে আর বঙ্কোগ্রাম। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হলো যে আপনার সাপোর্টিভ কেয়ার। ধরেন আপনার জ্বর হলো, আপনার জ্বর ঠিক করতে হবে। আপনার অক্সিজেন ডেফিসিয়েন্সি হলে আপনাকে অক্সিজেন দিতে হবে। আপনি নিজে নিজে শ্বাস নিতে পারবেন, অক্সিজেন তখন তাকে ভেন্টিলেটর সাপোর্ট। এর বাইরে এই মুহূর্তে আর কোনো ট্রিটমেন্ট নাই। তবে একটা হলো কি বলছে যে রেডমেডেসিভির, এটা হলো যে লার্জ স্কেল ক্লিনিক্যাল ট্রায়াল। এটা হলো যে ইবোলা ভাইরাসের ক্ষেত্রে মোস্ট প্রবলি এটা ইউজ করা হয়েছে, যদিও আমাদের দেশে এগুলো অ্যাভেলেবেল না, আমি যতদূর জানি। নো ভ্যাকসিন অ্যাভেলেবেল। আমরা জানি যে কোনো অসুখের ক্ষেত্রে অনেক ভ্যাকসিন কাজ করে, অনেক ভ্যাকসিন আসছে ইপিআই শিডিউলের মধ্যে, সবাই জানি যে অনেক ভ্যাকসিন দেওয়া হয়। তো কী হলো, এই ভাইরাসের ক্ষেত্রে এখনও আসে নাই। তো ভ্যাকসিনগুলো অনেক দেশ চেষ্টা করছে ভ্যাকসিন বাইর করার জন্য। তবে দুঃখের বিষয় হলো যে এক একটা ভ্যাকসিন যখন বের হয়, সেটা কিন্তু আপনার বাজারে আসতে অনেক সময় লাগে। অনেক ক্লিনিক্যাল ট্রায়াল আছে, দেখবে যে অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী, ঠিকমতো কাজ করছে কিনা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনার যদি পেতে হয়, দেখা যায় যে কোনো দেশ একটা ভ্যাকসিন আবিষ্কার করলো, সেটা আসতে ইউজ করতে অনেক সময় লেগে যেতে পারে। এবং কেউ যদি ইউজ করতে যায়, দেখা যায় প্রথম শ্রেণীর যে দেশগুলো আছে তারাই সবার আগে পাবে, আমাদের মতো মানুষগুলো পেতে অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সো আপনার একটাই কথা আমি বারবার বলবো, সেটা হলো যে আপনাকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। মানে হলো যে আপনি অসুস্থতা হয়ে ঠিক হওয়ার চাইতে আপনি যদি আগেই অসুস্থতাকে প্রিভেন্ট করতে পারেন, সেটাই কিন্তু সবচাইতে ভালো। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাভয়েড পার্সেন্ট ট্রান্সমিশন। তার মানে হলো যে পার্সেন্ট ট্রান্সমিশন অ্যাভয়েড করা যেতে হবে কীভাবে? ইন এরিয়া কমিউনিটি ট্রান্সমিশন। আপনার যেই জায়গায় কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, যেমন বাংলাদেশে ঢাকায় হচ্ছে, আমি মোটামুটি জানি, কালকে টিভিতে দেখছি একজন বলে ফেলছে, যেই সব জায়গায় মানুষ বেশি যায়, যেমন মসজিদ। মসজিদের কথা এখনও ডিসিশন মানুষ নেওয়া হয় না, কিন্তু অন্যান্য দেশে মানুষজন মসজিদে দেওয়া বন্ধ করে দিচ্ছে। তারপর দেখেন বাজার, যেসব জায়গায় অনেক বেশি মানুষ থাকে, ওইসব জায়গায় স্কুল, এগুলো তো অলরেডি গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছে। তো ওইসব জায়গায় গেলে আপনার কী বলে যে অসুস্থ হয়ে যেতে পারে। তারপর দেখেন
এনিওয়ান উইথ মাইল্ড সিমটমস ওয়ার এ মাস্ক এবং সেলফ কোয়ারেন্টাইন, আগেই বলছে এগুলো বলা হয়ে গেছে। সিমটম ওয়ার্সেন যখন হবে, সাপোজ একটা বয়স্ক লোক তার সিমটমটা খুব খারাপ হয়েছে, তখন আপনি সরাসরি কিন্তু ডক্টরের কাছে চলে আসবেন না, আপনি ডক্টরের সাথে আগে কথা বলবেন, তারপরে ডক্টর আপনার কথাগুলো শুনবে, শোনার পরে ডক্টর আপনাকে একটা ডিসিশন জানাবে আপনাকে কি করতে হবে। সো আপনি জ্বর কাশি হাঁচি হইলেই যে আপনার করোনা হয়েছে এটা আপনি মনে করবেন না, আপনি সরাসরি ডক্টরের কাছে যাবেন না। হ্যাঁ, অ্যাভয়েড পার্সন টু পার্সন ট্রান্সমিশন। তো কী হলো যে সিমটম প্লাস লিভ উইথ আদার্স, যেমন হলো সেলফ কোয়ারেন্টাইন ইন দ্য সেপারেট রুম, ইউজ সেপারেট বাথরুম, অ্যাভয়েড শেয়ারিং হাউস অফ আইটেমস। তো দেখা যাচ্ছে যে আপনার কেউ অসুখ হলো, তাকে আই হোপ তাকে আলাদা একটা রুম দিয়ে দেন, রুম দিয়ে দিলে তাকে একটা বাথরুম আলাদা দিয়ে দেন, সে যে জিনিসগুলো তো খাবে সেগুলো আলাদা দিয়ে দেন। তো দেখা গেছে হিউম্যান টু ড্রগ ট্রান্সমিশন একটা হিস্ট্রি নাকি পাওয়া গেছে, সেটা যদিও এখন আর এর সাবসিকুয়েন্ট কন্টামিনেশন হয়েছে কিনা তার কোনো হিস্ট্রি আর পাওয়া যায়নি। আবার দেখেন অ্যাভয়েড পার্সন টু পার্সন ট্রান্সমিশন। এনিওয়েজ সিমটম, যার সিমটম আছে তার কিন্তু কোনো স্কুলে যাওয়া যাবে না, ওয়ার্কে যাওয়া যাবে না, পার্সোনাল গ্যাদারিংয়ে যাওয়া যাবে না, অ্যাভয়েড ট্রাভেলিং অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন ডোন্ট হ্যাভ সিমটম বাট আর হায়ার রিস্ক। আগেই বলছে কারা হায়ার রিস্ক আছে, যাদের বয়স 60-এর বেশি এবং যারা ক্রনিক ডিজিজ, লাং ডিজিজ, ডায়াবেটিস, অনেক ইমিউনো কম্প্রোমাইজ, প্রেগনেন্সি, তারপর ব্রঙ্কিয়াল অ্যাজমা, যাদের এই ক্রনিক ডিজিজগুলো আছে তারা কিন্তু অলরেডি অনেক হাই রিস্কে আছে। হ্যাঁ, তো যাদের এই হাই রিস্ক আছে কিন্তু তাদের কোনো সিমটম নেই, আমরা জানি এখন কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে ডিজিজটা আসছে, যে কারো কাছ থেকে আপনার হয়ে যেতে পারে। তো আপনার সবচাইতে বেটার হলো যে আপনার সেলফ কোয়ারেন্টাইনে চলে যান। সাপোজ আপনার বাবার বয়স হলো 60 বছরের বেশি, তখন আপনি কি করবেন, আপনার বাবাকে একটা রুমে দিয়ে দেন, তাকে অ্যাডিকুয়েট মেডিকেশন দিবেন, খাবার দাবার দিবেন, হাউস অফ আইটেমস যা লাগে সব দিবেন, এবং যতটুকু সম্ভব তার সাথে কন্ট্যাক্টটা দূরে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, যদি কেউ হেলদি পার্সন হন, সাপোজ আপনি মনে করছেন যে আপনি এখন হেলদি, আপনাকে কি করতে হবে, আপনার কোনো আউটব্রেক এরিয়ায় যাওয়া যাবে না। অ্যাভয়েড ট্রাভেল টু ডিজিজ ইন আউটব্রেক এরিয়াস, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ক্রাউডেড প্লেস, এই যে ক্রাউডেড প্লেসে যাওয়া যাবে না। স্টে অ্যাটলিস্ট 6 ফিট, 6 ফিট দূরত্বে থাকতে হবে ফ্রম এনিওয়ান উইথ সিমটম, যার সিমটম আছে তার থেকে 6 ফিট দূরে থাকতে হবে। সার্জিক্যাল মাস্ক নট রিকমেন্ডেড, বলছে যে N95 মিন ফর হেলথ কেয়ার ওয়ার্কার, যারা ডক্টর আমরা আছি তাদের ইউজের জন্য বলা হয়েছে। ক্লিন অ্যান্ড স্টেরাইল সারফেসেস, কেয়ারফুল হ্যান্ড ওয়াশিং, অ্যাভয়েড টাচিং টি জোন। টি জোন মানে হলে দেখেন এই যে চোখ, দুইটা চোখ, নাক এবং মুখ, এই 3-4টা জিনিস মিলে একটা টি এর মতো শেপ ক্রিয়েট হয়েছে, এটাকে টি জোন বলা হয়। হ্যাঁ, এবং এই জায়গাটা দিয়ে আপনার সব ডিজিজটা মোস্টলি আপনার ঢুকে বডিতে। হ্যাঁ, তো এইটাকে বলা হয়েছে যে এই জায়গায় আপনি হাতটা ধরবেন না, এবং বলা হয় যে সাবান যদি আপনি ইউজ করেন তাহলে এই ভাইরাসের গায়ে যে কোটিংটা আছে এই কোটিংটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি আগে যে প্যাথোজেনেসিসটা দেখালাম যে লাঙে কীভাবে এফেক্টেড হয়, সেই জিনিসটা আর হয় না, সেটা অনেকাংশে কমে যায়। সো টি জোনে হাত দেওয়া যাবে না, আপনাকে সবসময় 20 সেকেন্ড ধরে মিনিমাম সাবান দিয়ে হাত দিতে হবে। যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছে, আমরা ডক্টর, তাদের জন্য যদিও বলা হয়েছে যে ড্রপলেট অ্যান্ড কন্ট্যাক্ট প্রিকশন কী কী আছে দেখেন, সার্জিক্যাল মাস্ক আছে, গ্লোভস আছে, লং স্লিভ গাউন আছে, অ্যান্ড আই প্রোটেকশন। যদি আমাদের এগুলো কিছুই নাই, নিজের আমি অনেকে বলছি যে নিজে টাকা পয়সা খরচ করে কিনে ফেলো, কিন্তু আসলে ওরকম জিনিস ঠিকমতো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আবার দেখেন প্রসিডিউর দ্যাট প্রডিউস অ্যারোসল, যেমন যেসব মানুষের ধরেন ভেন্টিলেশন দরকার হয়, তখন তারা থুতু স্যালাইভা ওই কন্ট্যাক্টে কিন্তু একজন ডক্টর যায়, তখন কিন্তু আপনার খুব ভালো প্রোটেকশন নিয়ে যেতে হবে। N95 অ্যাসপিরেটর যে মাস্কগুলো আছে, তারপরে গ্লোভস, এগুলো কিন্তু খুব ভালো মতো ইউজ করতে হবে। ডক্টররা মোস্টলি আপনার বেশি ডেঞ্জার জোনে আছে। যদি আপনি সামারি করেন, আমরা আবার একটু দেখি যে N95 একটা হলো SARS-CoV-2, N95টা হলো অসুখটার নাম, SARS-CoV-2 হলো আপনার ভাইরাসটার নাম, যেটা একটা করোনা ভাইরাস ফ্যামিলি থেকে আসছে। এটা টি জোন দিয়ে ঢুকে, এবং সিমটমগুলো কীভাবে হয়েছে, ফিভার, কাফ, শর্টনেস অফ ব্রেথ, নিউমোনিয়া, ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এবং শক, এগুলো তার মেইন সিমটম। এবং হাই স্ট্রিক আমি অলরেডি বলে ফেলেছি, যাদের 60 বছরের বেশি, এল্ডারলি পেশেন্ট, আদার সিরিয়াস হেলথ কন্ডিশনস, হ্যাঁ, যাদের আছে। ট্রিটমেন্ট আগেই বলছি, ভ্যাকসিন নাই, 2021 আসবে কিনা তাও সন্দেহ আছে। সাপোর্টিভ কেয়ার মেইনলি। হ্যাঁ, প্রিভেনশন, হ্যান্ড ওয়াশিং, অ্যাভয়েড ট্রাভেল আউটব্রেক এরিয়াস অ্যান্ড ক্রাউডেড প্লেসেস, অ্যাভয়েড টাচিং টি জোন ইন
ইফ হেলথ কেয়ার ওয়ার্কার্স ইউজ পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার, আমাদের এই জিনিসটা এই মুহূর্তে লাগবে। তো শেষ কথার আগে কিছু কথা, যেটা হলো আমরা তো ডক্টর, আমাদের তো কোনো উপায় নাই, আমাদের হসপিটালে যেতেই হবে, পেশেন্টের চিকিৎসা করতেই হবে, দুনিয়া উল্টা যাক যেটাই হোক আমাদের যাইতে হবে, এটা আমাদের কাজ, এটাই করে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেবা দিয়ে যাইতেই হবে। তো মানুষের কাছে রিকোয়েস্ট যে আপনারা যদি ভেরি ফার্স্টে যদি আপনার বাংলাদেশের সব ডক্টরকে যদি আপনারা এফেক্টেড করে ফেলেন, তাহলে কিন্তু এর ভয়াবহ কী হতে পারে, সিনারিওটা কী হতে পারে সেগুলো বলার অপেক্ষা রাখে না। তা আমার কথা হলো যে আপনারা বাসায় থাকেন, আতঙ্কিত না হতে আমি বলছি না, আতঙ্কিত হলে যদি আপনারা সংশোধন হন তাহলে আতঙ্কিত হওয়াই ভালো। আমার মনে হয় আপনারা এই হানিমুন যাওয়া বাদ দেন, স্কুল কলেজ ছুটি হয়েছে, কক্সবাজারে চলে গেছেন, এগুলো খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, আসলে দেখে খুবই অবাক হওয়ার কথা যে আপনারা এত সরকার এত কনসার্ন এত চিন্তাভাবনা, যদি আমাদের অনেকে সরকারি দোষ দিচ্ছে, আমি জানি না, আমি ওইসব বলতে আসিনি। তো সরকার ছুটি দিচ্ছে, স্কুল ছুটি দিচ্ছে, আপনারা কী করলেন, সব বাচ্চাদেরকে নিয়ে কক্সবাজার চলে গেছেন। তো এখন এইটা তো আসলে হয় না, আপনারা মানুষের কাছে জানতে চান যে কি সমস্যা হয়েছে। আমরা এই যেমন আপনি ভিডিওটা দেখলে আপনি কিছুটা হলেও আইডিয়া পাবেন যে আসলে ডিজিজ প্রসেসটা কি, আপনাকে মেইনলি কী করতে হবে। বারবার আইসোলেশন, কোয়ারেন্টাইন এই জিনিসগুলো বলা হয়েছে, বারবার এই জিনিসগুলোর মধ্যে কেন এত এমফাসিস দেওয়া হচ্ছে সেটা আমরা বুঝো না বুঝা ভান করছি। অনেকে বলছে যে আল্লাহ রোগ দিচ্ছে, আল্লাহই ঠিক করে দিবে। হ্যাঁ, ঠিক করে দিবে, কিন্তু আমাদের তো ওই জিনিসটা থেকে ওই প্রসিডিউরটা দেখে আমাদের নিজেরও চেষ্টা করতে হবে, সেটা তো অবশ্যই মাথায় রাখতে। সো আমার কথা হলো I stay at work for you and you stay at home for us, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা ডক্টরদেরকে একটা ভেরি ইনিশিয়ালি ডক্টরদেরকে এফেক্টেড করে ফেলবেন না প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট। ডক্টর এফেক্টেড হয়ে গেলে কিন্তু সিনারিও খুবই বাজে পর্যায়ে চলে যাবে, এবং ডক্টররা কিন্তু সবসময় চাচ্ছে, আমি কেন, সব ডক্টরে কখনো চাইবে না তার সামনে একটা পেশেন্ট অসুস্থ হয়ে মরে যাক। তো আমরা সবসময় আমাদের বেস্ট ট্রাই করবো, দোয়া করবেন।